অগ্নিজিতের সামনেই গীতাকে সিঁদুর পরিয়ে স্ত্রীর সম্মান দিল স্বস্তিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতা তো অগ্নিজিৎ মুখার্জির সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকে আর বলে যে অন্যায় আপনি করেছেন তার শাস্তি তো আপনি পাবেনই অগ্নিজিৎ মুখার্জি, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি যখন গুন্ডাদেরকে বলেছিলেন না আমাকে মারার জন্য, তারা আমাকে মেরেও ছিল। আর এই যে দেখুন আমার সারা শরীরে ব্যান্ডেজ করা রয়েছে, প্রত্যেকটা সেলাইয়ের কষ্ট আমি পাচ্ছি এখন। আর আপনাকে সেই কষ্ট একটু দেব না সেটা আপনি ভাবলেন কি করে? আপনার জন্য ঠিক কি কি অপেক্ষা করে রয়েছে আপনি সেটা এখনো বুঝতে পারছেন না। আমি কেস ফাইল করব আপনার বিরুদ্ধে, আর সেখানে যা যা ধারা আপনার বিরুদ্ধে লাগানো যায় সবটাই চেষ্টা আমি করব। আপনাকে এবারে আর কেউ বাঁচাতে পারবে না। দেবরূপা হত্যাকাণ্ডর রহস্য আমি সমাধান করব, আর এমনকি অ্যাডভোকেট গাঙ্গুলিকে মারার জন্য যেই ছক আপনি করেছিলেন সেটাও হুজুরের সামনে ফাঁস করে দেব। শাস্তি তো আপনার হবেই অগ্নিজিৎ মুখার্জি, চাইলেও আপনি আটকাতে পারবেন না। আর তারপরে অগ্নিজিৎ মুখার্জি বলে কিছু হতে পারবে না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, বুঝতে পারলে? গীতা তখন বলে অবশ্যই পারবো, তার প্রমাণ আমার কাছে আছে, আমি প্রমাণ করে দেব অগ্নিজিৎ মুখার্জি গীতার ওপরে কতটা আঘাত করতে চেয়েছিল, প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, সমস্ত কিছু আমার কাছে আছে। আর আমি সেই প্রমাণ নিয়েই মাঠে নামবো, দেখি আপনি কি করতে পারেন। অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি আমাকে এখানে কেন ডেকেছো বলো, কেন ডেকেছো তুমি আমাকে এখানে? আমি তো এখানে আসতে চাইনি, তুমি আমাকে কেন ডেকে নিয়ে আসলে? আর তখনই গীতা বলে কারণ তো একটা আছে, না হলে কি আর আপনাকে এমনি এমনি ডাকতাম। এরপরেই স্বস্তিক চলে এসেছে বরবেশে, মালা পরে কপালে চন্দনের টিপ নিয়ে চলে এসেছে। আর অগ্নিজিৎ মুখার্জি বলে স্বস্তিক তুমি এখানে? স্বস্তিক তখন বলে হ্যাঁ ড্যাড, আমাকে যে এখানে আসতেই হতো, আমি যদি এখানে না আসতাম তাহলে আর কোথায় বা যেতাম বলো? কারণ তুমি যে অন্যায়টা করেছো না ড্যাড, সত্যি আমার আর কোনো ভাষা নেই। আমার ড্যাড হয়ে তুমি যেই অন্যায়টা করেছো গীতার সাথে, অনেক বড় অন্যায় করেছো। আর আমাদের বিয়ের তো প্রায় 90% হয়েই গিয়েছিল, শুধু সিঁদুর দানটাই বাকি ছিল। আর আজ সেই সিঁদুর দান কমপ্লিট করে গীতাকে আমি নিজের স্ত্রীর সম্মান দিতে চাই। মাহেক তখন বলে শ্রদ্ধা ভাই তাহলে আর দেরি করছিস কেন, সিঁদুরটা পরিয়ে দে। এর মধ্যে স্বস্তিক বলে জানো তো বাবা, আমাদের রেজিস্ট্রিও হয়ে গেছে, আইনি মতে আমরা দুজনই স্বামী স্ত্রী, এবারে শুধু সিঁদুর দানটা বাকি। আর তখনই স্বপ্না দেবী বলে আর দেরি করো না বাবা, গীতার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিয়ে বাকি বিয়ের কাজটা সম্পন্ন করো। আর অগ্নিজিৎ মুখার্জি বলে এটা তুমি করো না স্বস্তিক, বাড়িতে কাব্য তোমার জন্য অপেক্ষা করছে, চলো। স্বস্তিক তখন বলে অসম্ভব, আমি শুধুমাত্র গীতাকেই ভালোবাসি আর আমি গীতাকেই বিয়ে করব। এরপর সিঁদুরটা নিয়ে গিয়ে গীতার সিঁথিতে তুলে দেয় স্বস্তিক আর বলে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে, আমরা এখন স্বামী স্ত্রী, চাইলেও কোনো থার্ড পার্সন আর আমাদেরকে আলাদা করতে পারবে না। অগ্নিজিৎ মুখার্জি প্রচণ্ড রেগে গিয়ে স্বস্তিককে চড় মারতে গিয়েছিল, তখনই গীতা হাতটা ধরে নিয়ে বলে উনি এখন আমার স্বামী, ওনাকে আপনি এইভাবে মারতে পারেন না অগ্নিজিৎ মুখার্জি, আর আমিও এটা হতে দেব না। এমন শাস্তি দেব না আমার গায়ে আর আমার সারা শরীরে যা ব্যথা, তার উপরে যদি আপনি এখন আঘাত করতে যান তাহলে কিন্তু এই ব্যথা নিয়েও আমি লড়তেও কিছু বা হব না। অগ্নিজিৎ মুখার্জি বলে এই বিয়ে আমি মানি না, মানি না এই বিয়ে, স্বস্তিক আমার সাথে চলো। স্বস্তিক তখন বলে না ড্যাড, আমি তোমার সাথে যেতে পারবো না, আমি শুধু গীতাকেই ভালোবাসি আর আমি গীতার সাথেই সুখে শান্তিতে সংসার করতে চাই। তখনই গীতা বলে আমি আপনাকে কথা দিচ্ছি অগ্নিজিৎ মুখার্জি, যতক্ষণ না এই কেসের রহস্যের সমাধান আমি করতে পারছি, যতক্ষণ না আপনাকে শাস্তি দেওয়াতে পারছি, ততদিন পর্যন্ত আমি মুখার্জি বাড়িতে পা রাখবো না, পা আমি দেব না মুখার্জি বাড়িতে। তবে হ্যাঁ, স্বস্তিক বাবু যদি আপনার বাড়িতে ফিরে যেতে চায় আমি নিজে গিয়ে ওনাকে দিয়ে আসবো, কিন্তু সেক্ষেত্রে ওনাকেই ডিসিশন নিতে হবে উনি কি করবেন আর করবেন না। আর তখনই স্বস্তিক বলে এরকম কথা কিন্তু ছিল না গীতা, আমি কোনোভাবেই এখন মুখার্জি বাড়িতে ফিরে যাব না। তখনই রাকা বলে তাহলে ও কি এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে? মুখার্জি বাড়ির ছেলে কিনা শেষে ঘর জামাই হবে? গীতা বলে ঘর জামাই হবে কি হবে না সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার, আপনি এর মধ্যে কষ্ট করে ঢুকতে যাবেন না ম্যাডাম, তাহলে খুব একটা ফল ভালো হবে না। আর তার মধ্যে অন্যদিকে ফোন করেছে গিনি, আর অগ্নিজিৎ মুখার্জিকে বলে বাবা এখানে তো অনেকক্ষণ হলো কাব্য আর ওর মা দাঁড়িয়ে আছে, কি বলবো, স্বস্তিক কোথায় আর আপনি গীতাদের বাড়িতেই বা গিয়ে কি করছেন?
অগ্নিজিৎ মুখার্জি বলে স্বস্তিক এখানে গীতাকে সিঁদুর পরিয়ে বিয়ে সম্পন্ন করেছে। আর এটা শোনার পর গিনি বলে সে কি বাবা, তাহলে এবারে কাব্যর কি হবে? মানে কাব্যর অবস্থা তো খুবই খারাপ হয়ে যাবে এরপরে। অগ্নিজিৎ মুখার্জি বলে জানি না, আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না, আমি পরিকল্পনা করিনি, তারপর তোমাকে জানাবো। এর মধ্যেই জিজ্ঞেস করে কাব্য কি বলল? অগ্নিজিৎ মুখার্জি কি বলল, কি হলো, কিছু বলছো না কেন গিনি? গিনি তখন বলে অগ্নিজিৎ মুখার্জি মানে আমার শ্বশুরমশাই এটাই বলল স্বস্তিকের সাথে গীতার বিয়েটা ফাইনালি হয়ে গেছে গীতার বাড়িতেই, সেখানেই স্বস্তিক গীতাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। কাব্য তখন বলে এটা কি করে হতে পারে, এটা কি করে হতে পারে, তাহলে আমি কে, আমি কি পরিচয় এখানে থাকবো? গিনি তখন বলে আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আর আমি কিছু বলতে পারবোও না। কাব্য বলে বলতে পারবে না মানে আমি কি করবো, আমি কি পরিচয়ে থাকবো? তখনই চলে এসেছে ব্রজবালা মুখার্জি আর বলে উড়ে এসে জুড়ে বসা পাবলিককে কি আর এই বাড়িতে রাখা যেতে পারে? তার মধ্যেই কাব্য বলে ঠাম্মি ভদ্রভাবে কথা বলুন। প্রলয় তখন বলে কি ভদ্রভাবে কথা বলবে? হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসতে চাইছো আবার বড় বড় কথা, যাও বাড়ি ফিরে যাও, এখানে তোমার কোনো জায়গা হবে না। তখন কাব্য বলে মুখ সামলে কথা বলুন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আর তখনই প্রলয় বলে আর তুমি তুমি কি করেছো? স্বস্তিককে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, নিজের স্মৃতিতে নিজেই সিঁদুর দিয়ে চলে এসেছে স্বস্তিককে বিয়ে করে, এসব বললে তো এসে মিথ্যেবাদী একটা মেয়ে কোথাকার, যাও এখান থেকে, ফোনে গীতা আছে, দেবো ফোনটা, নাও কথা বলো। এরপর কাব্যকে গীতা বলতে থাকে এই যে কাব্য ম্যাডাম, আপনি আর এখানে থাকবেন না, আপনি মানে এবারে বাড়ি ফিরে যান। আপনি জানেন তো যে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে কি বলে? আর যদি আপনি আমার স্বামীর দিকে আবার হাত বাড়ান তাহলে কিন্তু আপনার অবস্থা এমনিও খারাপ হয়ে যাবে। যদিও আপনার নামে আমি কেস ফাইল করবই, কারণ আপনি, আপনার ভাই, আপনার বাবা আর স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি, ভজন মিত্তির, যারা মিলে আমার সর্বনাশ করতে চেয়েছিলেন, আমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিলেন, তাদের একটা হেস্তনেস্ত তো করতেই হবে, তাই না? না হলে কি করে হবে? অনেক তো হলো, এবারে আপনাদের দিকটা দেখাটা উচিত। আমি না আবার কিছু পেন্ডিং রাখতে পারি না, যা সমস্ত কাজবাজ আছে সব কিছু একেবারে মিটিয়ে দেব, কোনো ডিউটিও রেখে চলতে পারবো না। এইসব শোনার পর আরো বেশি করে রেগে যায় কাব্য আর বলে এই মেয়েটার বারবারন্ত বেরিয়ে চলেছে। গীতা তখন বলে ব্যাস তাহলে ফোনটা রাখি, ওখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ুন। আর এই যে কৃপান আর এই কাব্য ব্যানার্জি, আপনাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। ফোনটা তো কেটে দেয়। ব্রজবালা মুখার্জি বলে ফ্যামিলির কোনো ছিরিবিদ্যি নেই, একজন আসামি রয়েছে তোমাদের বাড়িতে, কৃপান, তোমার বাবা একজন গীতা বলে না করাপ্টেড রাজনীতিবিদ, আর তুমি তো হলে একটা সর্বনাশী মেয়ে, যাও এখান থেকে বেরো। আর তখন প্রলয় একইভাবে অপমান করতে থাকে। অন্যদিকে কৃপান চলে গেছে গীতার সাথে কথা বলতে আর বলে আমি তো এমনিতেও বিপদে পড়েই রয়েছে, আমার বিরুদ্ধে তো তুমি ধারা লাগাবে বলে ঠিকই করেছো, যে ধারাগুলো লাগাবে সেই সমস্ত কাজগুলো আমি পদ্মর সাথে করব, তারপরেই জেলে যাব। আর তখনই গীতা বলে তুই ওকে টাচ করে দেখ, তারপর তুই জীবিত থাকলে হয়, তোকে আমি বাঁচতে দেব না। আর পদ্মও খুব ভয় পেয়ে গেছে।